শ্রীরামপুর গ্রামের হরিপদ আর দিবাকর নামের দুই বন্ধু বসবাস করত। হরিপদ খুব পরিশ্রমী মানুষ ছিল। সে তার জমিতে খুব পরিশ্রম করে ভালো ফসল ফলাতো। আর এদিকে দিবাকর সে একটু কুঁড়ে ছিল, সে ভালো ফসল ফলাতে পারত না। আরে হরিপদ, আমি শুনলাম এবছর তোমার জমিতে খুব ভালো ফসল হয়েছে। হ্যাঁ কাকা, তুমি ঠিকই শুনেছ। এবছর আমার জমিতে খুব ভালো ফসল হয়েছে, আর এই ফসল বিক্রি করে আমার অনেক টাকা লাভ হবে। আচ্ছা হরিপদ, জমিতে মোট কত বস্তা ফসল হয়েছে? কাকা, 5 বিঘা জমিতে সব মিলিয়ে 100 বস্তা ধান হয়েছে। আচ্ছা কাকা, ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আজকের আমার সব ধান বিক্রি করতে বাজারে যেতে হবে। এই বলে হরিপদ সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে দিবাকর ওই রাস্তা থেকে নিজের জমির দিকে যাচ্ছিল। আরে দিবাকর, কোথায় যাচ্ছ? কাকা, ধান কেটে ঝেড়ে রেখে দিয়ে এসেছি, সেগুলো আনতে যাচ্ছি। আচ্ছা, তোমারও তো 5 বিঘা জমি, তা তোমার জমিতে কত বস্তা ধান হয়েছে? কাকা, আমার 5 বিঘা জমিতে সব মিলিয়ে 80 বস্তা ধান হয়েছে। আচ্ছা, তোমার জমিতে মাত্র 80 বস্তা ধান হয়েছে, আর এদিকে তোমার বন্ধু, তার তো 100 বস্তা ধান হয়েছে। আমি যতদূর জানি ওই দিকের যত জমি আছে সব একই রকমই উর্বর। কি বললে কাকা? এবার আমার বন্ধুর জমিতে 100 বস্তা ধান হয়েছে, কিন্তু ও তো আমাকে কিছু বললো না। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি এখন চলি। তারপরে দিবাকর সমস্ত ফসল বিক্রি করে সে তার ঘরে চলে আসে। ঘরে পৌঁছে দিবাকর ফসলের ব্যাপারে সমস্ত কিছু তার বউকে বলে। আমি জানি তোমার 20 বস্তা ধান কেন এত কম হয়েছে। তুমি তোমার বন্ধুর মতো কষ্ট করতে পারো না, এই জন্য তোমার 20 বস্তা ধান কম হয়েছে। তোমার যখন ইচ্ছা হয় তুমি তখন জমিতে যাও, আর যখন ইচ্ছা হয় বাড়িতে শুয়ে পড়ে থাকো। এইভাবে কি ভালো ফসল হয়? আরে, এতে আমি কি করতে পারি? আমার দ্বারাই যতটা হয় তো আমি ততটাই করি। আচ্ছা তুমি বলো, এছাড়া আমি কি করব? তুমি এক কাজ করো, তোমার জমিটা বিক্রি করে দাও, আর হরিপদর পাশের জমিটা কিনে নাও। হরিপদর 5 বিঘে জমি, আর আমাদেরও 5 বিঘে জমি। আর হরিপদকে গিয়ে বলবে ওর 5 বিঘে জমি আর আমাদের 5 বিঘে জমি একসঙ্গে আমরা চাষ করব। যা ফসল হবে দুজনে ভাগ করে নেব। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমি এই ব্যাপারে কালকেরই হরিপদর সঙ্গে কথা বলবো। আমার যতদূর মনে হয় যে ও আমাকে না বলতে পারবে না। তারপরের দিন সকালবেলা দিবাকর হরিপদর বাড়ি যায়। আরে হরিপদ, কেমন আছো তুমি? দিবাকর, আমি খুব ভালো আছি। আর তুমি এত সকালবেলা আমাদের বাড়িতে কি মনে করে? হরিপদ, আমরা দুজনে ছোটোবেলাকার খুব ভালো বন্ধু, তাই আমি ভাবছিলাম আমার এই যে জমি, আমি এই জমিটা বিক্রি করে দেব, আর তোমার জমির পাশে একটা জমি কিনব, আর তাও তোমার জমির বরাবর পুরো 5 বিঘা। হ্যাঁ হ্যাঁ দিবাকর ভাই, তুমি কিনে নাও। এটা খুব ভালো কথা যে আমার জমির পাশে একজন ভালো প্রতিবেশী পেয়ে যাব। আচ্ছা হরিপদ, তোমার যদি কোনো অসুবিধা না হয় তো তোমার আর আমার জমি আমরা দুজন মিলে একসঙ্গে চাষ করি, আর যা ফসল হবে দুজন মিলে ভাগ করে নেব। আর দুজনে মিলে একসঙ্গে কাজ করলে কষ্টটাও খুব কম হবে। দুজনের কষ্ট আমরা দুজনে একসঙ্গে ভাগ করে নিতে পারবো, আর যা ফসল হবে সেই ফসল আমরা দুজন মিলে ভাগ করে নেব। হ্যাঁ হ্যাঁ দিবাকর ভাই, এতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুজন মিলে শেঠজির কাছে যাই। আমার পাশের যে জমিটা, ওটা তো শেঠজিরই জমি। শেঠজিকে বলেই কেনা বেচা শুরু করব। তারপরে দুজন মিলে শেঠজির ঘরের দিকে রওনা দেয়। শেঠজি, হরিপদর পাশে আপনার যে 5 বিঘা জমিটা আছে, আমি সেই জমিটা কিনতে চাই। হ্যাঁ, জমিটা কিনে নাও, তা আমি কবে না বললাম? আচ্ছা, জমি কেনার জন্যে টাকা এনেছো তো? শেঠজি, ব্যাপারটা এইরকম যে আমার যে 5 বিঘা জমি আছে সেই জমিটা আমি বিক্রি করতে চাই, আর হরিপদর পাশে যে 5 বিঘা জমি আছে সেটা আমি কিনতে চাই। আমার কোনো সমস্যা নেই, তুমি কিনে নাও, কিন্তু আমার ওই 5 বিঘা জমির বদলে 5,000 টাকা চাই,
আর সঙ্গে ওই 5 বিঘা জমিও চাই। শেঠজি, আমারও 5 বিঘা আর আপনারও তো 5 বিঘা জমি, তাহলে আপনি আমার কাছ থেকে 5,000 টাকা বেশি চাইছেন কেন? হরিপদ, জমির দাম সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে, আর ওই জমির বদলে আমার 5,000 টাকা চাই, আর সঙ্গে জমিটাও চাই, না হলে কিন্তু ওই জমি আমি দেব না। ঠিক আছে শেঠজি, আপনি 5,000 টাকাই বেশি নিন, কিন্তু ওই জমিটা আপনি আমাকে দিয়ে দিন। তারপরে দিবাকর হরিপদর পাশের ওই জমিটা কিনে নেয়। আর এইভাবে কিছুদিন কেটে যায়। ভাই দিবাকর, কালকের তো জমিটাকে চষতে হবে, তা তুমি সকালবেলা খেয়ে দিয়ে রেডি হয়ে চলে আরে, এসো। জমিতে হাল চালানো তো খুবই কষ্টের কাজ। গরুর সঙ্গে সঙ্গে সারা জমিতে হেঁটে বেড়াতে হবে। এই কষ্টের হাত থেকে বাঁচার জন্যে কিছু তো একটা অজুহাত দেখাতেই হবে। হ্যাঁ হ্যাঁ হরিপদ ভাই, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। আজকের ভোরবেলায় আমার শ্বশুরবাড়ির একজন আত্মীয় মারা গিয়েছে। সে আমাকে অনেক করে যেতে বলেছে, আর মাত্র তো 12 দিনের ব্যাপার। আমি 12 দিন পরেই আবার চলে আসব। আর তুমি তো জানোই ভাই, শ্বশুরবাড়ির কেউ মারা গেলে সেখানে উপস্থিত না থাকাটা কতটা খারাপ ব্যাপার। আর তুমি কোনো কথা চিন্তা করো না, তুমি সব কাজ করে নাও, তারপরে আমি এসে বাদবাকির কাজটা আমি করে দেব। না না দিবাকর, যখন শ্বশুরবাড়ির লোক মারা গেছে তো অবশ্যই যেতে হবে। ঠিক আছে, তুমি তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাগের কাজটা আমি করে রাখবো ওখানে। আর তুমি শান্তিমানে শ্বশুরবাড়িতে যাও। আমি তো মনে করেছিলাম যে তুমি রাজি হবে না, তো তুমি খুব ভালোভাবে মেনে নিলে। সত্যিই ভাই, তুমি আমার খুব ভালো বন্ধু। আমি 12 দিন পরে এসে দুজন মিলে জমিতে আবার কষ্ট করে সব কাজ করে নেব। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন চলি। তার কিছুক্ষণ পরে দিবাকর তার বউকে নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা হয়। আর এদিকে হরিপদ খুব চিন্তায় পড়ে যায়। কি গো, তোমাকে আজকে রে এত চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে আমাকে বলো। আরে কিছু না গো, দিবাকর সে তার বউকে নিয়ে শ্বশুরবাড়িতে গেছে, আর এদিকে জমিতে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা এই কথা, ঠিক আছে, দিবাকরদা যতদিন না আসছে ততদিন আমি তোমার সাথে জমিতে কাজ করে দেব। পরের দিন হরিপদ তার বউকে নিয়ে মাঠে কাজ করতে শুরু করে দেয়। এইভাবে কিছুদিন কেটে যায় আর বর্ষার দিন চলে আসে। দিবাকরদা, আস্তে আস্তে তো বর্ষা শুরু হচ্ছে, চলো আমাদের জমিতে জল যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দেই, না হলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। কিন্তু হরিপদ ভাই, আজকের তো আমার খুব একটা জরুরি কাজ আছে গো। আরে কি হলো, এই সময় আবার তোমার কি কাজ? হ্যাঁ ভাই হরিপদ, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম, তোমার বৌদির খুব শরীর খারাপ। তাকে নিয়ে আজকের আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। ও, বৌদির শরীর খারাপ? আচ্ছা ঠিক আছে দিবাকরদা, তুমি ডাক্তারের কাছে যাও, আর আমি দেখি এদিকের কাজগুলো সারার চেষ্টা করি। তারপর দিবাকর মনে মনে বলে, আরে বাহ, এ তো আমার সব কথা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়। দুজনে মিলে একসঙ্গে চাষ করব। আমার এই প্ল্যানটা খুব ভালো কাজ করছে, না হলে আমাকে তো পুরো জমিতে একলাই চাষ করতে হতো। আরে দিবাকরদা, তুমি আবার কি চিন্তায় পড়লে? আরে তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও বৌদিকে নিয়ে নিশ্চিন্তে ডাক্তার দেখিয়ে আনো, আর এদিকে সব কাজ আমি সেরে নেবো ওখানে। না হরিপদ, সব কাজ বাজ ছেড়ে যেতে আমার একদম ভালো লাগছে না গো, কিন্তু কি করা যাবে বলো, যেতে তো হবেই। তারপরে দিবাকর তার বউকে নিয়ে শহরে চলে যায়। আর এদিকে হরিপদ একা জলে ভিজে ভিজে মাঠে কাজ করতে থাকে। কাজ করতে করতে রাত হয়ে যায়। তারপরে সে ঘরে আসে। এই শোনো, আমার যেন কেমন মনে হচ্ছে তোমার বন্ধু তোমাকে ফাঁকি দিচ্ছে। জমিতে যখন কাজ না থাকে তখন তো তোমার বন্ধু বাড়িতেই থাকে, আর যখন জমিতে কাজ বার হয় তখন তোমার বন্ধু কোনো না কোনো বাহানা করে বাইরে চলে যায়। এসব তুমি কি বলছো? আর এইসব বলে তুমি কি আমার আর আমার বন্ধুর মধ্যে ঝগড়া বাঁধাতে চাও? দিবাকর আমার ছোটোবেলাকার বন্ধু, ও আমাকে কোনোদিনও বোকা বানাবে না। আচ্ছা, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, কিছুদিনের মধ্যে তুমি নিজেই দেখতে পাবে। এইভাবে কিছুদিন পার হয়ে যায় আর জমির ফসল পেকে যায়। দিবাকর, চলো, জমির ধানগুলো সব পেকে গেছে। জমির ধানগুলো যদি আজকের কাটা না যায় তাহলে ফসলগুলো তো সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে,
চলো হরিপদ, আজকের সব ফসল কেটে বস্তায় ভরতে হবে, তারপর দুজনে মিলে কালকের বাজারে গিয়ে বিক্রি করে আসবো। তারপরে তারা দুজনে মিলে মাঠে যায় এবং সমস্ত ফসল কেটে বস্তায় ভরে নেয়। ঠিক আছে দিবাকর, সমস্ত ফসল তো কেটে বস্তায় ভরা হয়ে গেল। তো তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আজকের সন্ধ্যাবেলায় আমার শালির বিয়ে, আমাকে সেই বিয়েতে পৌঁছতে হবে। আর এদিকে তো সব কাজ করা হয়ে গেছে। এই সমস্ত বস্তা তুমি গরুর গাড়িতে ভরে নিয়ে তোমার ঘরে রেখে দাও। কালকের ঘুরে এসে আমরা দুজনে মিলে এই সব ধান বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আরে ভাই, তুমি কোনো কথা চিন্তা করো না। তুমি যাও, যখন আমার কাজ ছিল তখন তুমি আমার সমস্ত কাজ করে দিয়েছো, আর এখন তোমার কাজ পড়েছে, তোমার সব কাজ আমি করে দেব। তুমি একদম চিন্তা করো না। এই সব বস্তা গরুর গাড়িতে করে ভরে নিয়ে গিয়ে আমি আমার ঘরেতে রেখে দেব। তারপর দিবাকর সমস্ত ধানের বস্তা গরুর গাড়িতে করে নিয়ে ঘরে আসে। আচ্ছা, তুমি সমস্ত ধানের বস্তা ঘরে নিয়ে এলে কেন? একেবারে বাজারে বিক্রি করে দিয়ে আসতে পারতে। আসলে কি হয়েছে জানো, হরিপদর শালির বিয়ে, ও বিয়ে বাড়িতে গেছে। ও যখন কালকের আসবে তখন দুজনে মিলে একসঙ্গে বাজারে গিয়ে এই সমস্ত ফসল বিক্রি করে আসবো। আরে, এটা তো খুব ভালোই হয়েছে যে সমস্ত ধানের বস্তা তুমি নিয়ে চলে এসেছো। আমি একটা প্ল্যান ভাবছি। কি প্ল্যান? বলো বলো। আর ধান এখানে নিয়ে এসেছি বলে তুমি এত খুশি হচ্ছ কেন? এই দেখো, তোমার বন্ধু কালকে সকালে আসবে। এই সময়ের মধ্যে আমাদের ঘরের পিছনের এই কামরাটা আছে, ওইখানে এই বস্তাগুলো লুকিয়ে রাখবো। পরে এই সব ফসল আমরাই বিক্রি করে দেব, সমস্ত পয়সা আমাদেরই হবে। হ্যাঁ, এ কথা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু হরিপদ আসলে কি বলবো যে ফসল কোথায় গেল? এসব ব্যাপারে তুমি চিন্তা করো না। কালকের যখন তোমার বন্ধু আসবে তখন তুমি বলবে কালকের সমস্ত ফসল বাইরেই রেখেছিলাম, কি জানে কখন চোর এসে চুরি করে গেছে। ব্যাস, এইটুকুই বললেই হবে। এরকম বলবার পরে তোমার বন্ধু আর কিবাই বলবে, ও আর কিছুই বলতে পারবে না। আরে বাহ, তোমার মাথায় তো বিশাল বুদ্ধি। তুমি তো কত বুদ্ধিমতী। আমি তো শুধু জমিতে কাজ না করার জন্যে একটু ফাঁকি মারছিলাম, আর তুমি তো সমস্ত ফসলই দখল করে নিলে। বাহ বাহ বাহ। যাও যাও, সমস্ত বস্তা নিয়ে ঘরের বাইরে রেখে দাও। গ্রামের লোক দেখুক সমস্ত বস্তা বাইরেই আছে। তারপরে যখন রাত হবে তুমি আর আমি সমস্ত বস্তা নিয়ে ঘরের পিছনে রেখে দেবো। তারপরে যখন রাত হলো তখন দুই স্বামী স্ত্রী মিলে সমস্ত ধানের বস্তা ঘরের পিছনের কামরায় রেখে দিল। তারপরের দিন সকালবেলা হরিপদ দিবাকরের বাড়িতে আরে আসে। দিবাকর, সব ধানের বস্তা কোথায় রেখেছো? চলো সব ধানের বস্তা নিয়ে বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ, চলো চলো। আরে বাবা রে বাবা, এই সব ধানের বস্তা কোথায় গেল? কালকেরই তো সব ধানের বস্তা আমি এখানে রেখেছিলাম। হায় 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 হায়, সব ধানের বস্তা কোথায় গেল? আরে দিবাকর, এসব তুমি কি বলছো? কোথায় গেল সব ধানের বস্তা? আমি জানি না। আমি কালকে সন্ধ্যাবেলায় সমস্ত ধানের বস্তা এনে এখানে রেখেছিলাম। আমি ভাবলাম যে এখান থেকে সমস্ত ধানের বস্তা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসব, কিন্তু এখন তো দেখছি একটাও ধানের বস্তা নেই। মনে হয় সব চোরে নিয়ে গেছে। হায় 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 হায়। কি বললে? সমস্ত ধানের বস্তা চুরি হয়ে গেছে? নিশ্চয়ই এ কোনো চোরের কাজ, না হলে এত ধানের বস্তা এখান থেকে কে নিয়ে যাবে? আরে দিবাকর ভাই, এটা তুমি কি করলে? 6 মাসের ইনকাম, এত কষ্ট তুমি চোরের হাতে ছেড়ে দিলে? আমি তোমার থেকে এটা আশা করিনি ভাই। আরে ভাই হরিপদ, তুমি এমনভাবে বলছো যেন সমস্ত ধানের ফসল তোমার একারই লস হয়েছে। সমস্ত ধানের ফসলের মধ্যে আমারও তো ভাগ ছিল, চোর তো আমারও ভাগ নিয়ে চলে গেছে। হ্যাঁ, এ কথা তো ঠিক। চোর আমাদের দুজনেরই ভাগ নিয়ে চলে গেছে। আমাদের দুজনের খুব বড় ক্ষতি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর কি করা যাবে, আমি এখন ঘরে যাই। এই রকম বলে হরিপদ দিবাকরের ঘর থেকে চলে যায় আর ঘরে গিয়ে চুপচাপ বসে পড়ে। কি গো, তোমার কি হলো? দিবাকরের বাড়ি থেকে এসে চুপ করে বসে গেলে। তখন হরিপদ সমস্ত কথা তার বউকে বলে। কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না। এখনো জমিতে কাজ করার জন্য অনেক সময় আছে। ততক্ষণ তুমি এক কাজ করো, আমাদের ঘরের সামনের খামারে সবজি চাষ করো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। কতদিন আমি চুপচাপ করে বসে থাকবো? আর চুপচাপ করে বসে থাকলে টাকা পয়সাও বা আসবে কোথা থেকে? যাই,
গিয়ে ঘরের সামনেরটা রেডি করি সবজি চাষ করার জন্যে। তারপরে নিজের ঘরের সামনে কোপাতে থাকে সবজি চাষ করার জন্য। আর খামার কোপাতে কোপাতে একটা কলসি দেখতে আরে পায়। এ তো সোনার ভর্তি কলসি, আমার ভাগ্যটা নিশ্চয়ই খুব ভালো। যদি ফসল চুরি না হতো তাহলে আমি এখানে বাগান করতাম না, আর এখানে কোপাতেও আসতাম না, আর এখানে কোপাতে না আসলে এই সোনার ভর্তি কলসিটাও আমি পেতাম না। তারপরে হরিপদ তার বউকে বলে, এসব ভগবানের দান। তুমি খুব পরিশ্রমিক মানুষ, ওই জন্য ভগবান তোমাকে পরিশ্রমের ফল দিয়েছে। আর ওদিকে দিবাকরের বউ দিবাকরকে বলে, এই দেখো, আজকে রাত্রেবেলা সমস্ত ধানের বস্তা নিয়ে আমার ভাইয়ের বাড়িতে চলে যাব, আর রাত্রেবেলা ওখানেই থাকবো। সকালবেলা সমস্ত ধানের বস্তা নিয়ে শহরে বিক্রি করে দিয়ে চলে আসব। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ, আমরা এরকমই করব। আর যখন রাত হয় তখন দিবাকর আর দিবাকরের বউ ওই কামরায় যায়। গিয়ে দেখে সব বস্তা ভর্তি ধান খারাপ হয়ে গেছে। হায় 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 হায়, আমরা এটা কি করলাম? এই ধানের বস্তাগুলো লুকোনোর আগে একবারও ভাবিনি যে যদি হাওয়া না লাগে তাহলে সদ্য কাটা ধানগুলো নষ্ট হয়ে যাবে। এই সব তোমারই জন্য হয়েছে। আমার ভাগের যে পাওনাটা ছিল সেটাও আমি এখন আর পাবো না। আমাদের হাত থেকে সমস্ত কিছু চলে গেল। এখন আমরা কি করব? আমরা তো বরবাদ হয়ে গেলাম। হায় 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 হায়। এই জন্যই বলে যা হয় তা ভালোর জন্যই হয়, আর অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি অবশ্যই হয়।